পৃথিবীর সবচেয়ে ধনী দেশে এখন আর কেউই বাস করতে চায় না। আয়ারল্যান্ড, যেটা কিনা একটা সময় ইউরোপের সবচেয়ে গরিব কান্ট্রি ছিল, সেটা বর্তমানে আমেরিকা, ইউকে, কুয়েত, এমনকি কাতারের চেয়েও বেশি ধনী। কিন্তু আয়ারল্যান্ডের প্রায় 70% জনগণই এখন আর আয়ারল্যান্ডে বাস করতে চায় না। পৃথিবীর সবচেয়ে ধনী দেশের মানুষজন কেন তাদের নিজেদের দেশেই বাস করতে চায় না, এইটা জানতে হলে আমাদেরকে প্রথমে জানতে হবে তার ইতিহাস। আসলে আয়ারল্যান্ড ধনী কি করে হলো? আজ থেকে মাত্র 150 বছর আগে আয়ারল্যান্ডের অবস্থা এতটাই করুণ ছিল যে মা তার বাচ্চাকে দুধ পর্যন্ত খাওয়াতে পারতো না। আর এই ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে তারা রাস্তা রাস্তায় এসে এক টুকরো রুটির জন্য ভিক্ষা করত। চারপাশে শুধু ক্ষুধা, হাহাকার, দারিদ্রতা এবং মৃত্যুর চিৎকার শোনা যেত। আইরিশ পটাটা ফ্যামিন, যেটাকে দ্য গ্রেট হাঙ্গারও বলা হয়, 1845 থেকে 1852 সালের মধ্যে শুধুমাত্র এই ফ্যামিনেই 10 লাখ আইরিশের মৃত্যু হয়েছিল। এখানে পুরো আয়ারল্যান্ডের জনসংখ্যার প্রায় 11% মানুষের মৃত্যু হয়েছিল। তাছাড়া এটা এত বড় একটা ডিজাস্টার ছিল যে আয়ারল্যান্ড তাদের জনসংখ্যা এখন পর্যন্ত রিকভারি করে উঠতে পারেনি। আর এই জন্য আয়ারল্যান্ড পুরো ইউরোপের এবং পুরো দুনিয়ার একমাত্র কান্ট্রি যাদের জনসংখ্যা 1840 সালের পরে এখন পর্যন্ত আগের পজিশনে ব্যাক করতে পারেনি। 1922 সালে কোনো রকমে আয়ারল্যান্ড ব্রিটিশ এম্পায়ার থেকে নিজেদের ফ্রি তো করে ফেলে, তবে পরবর্তী 50টা বছর আয়ারল্যান্ডের অবস্থা খুব একটা ভালো ছিল না। এরপর 1973 সালে আয়ারল্যান্ড ইউরোপীয় ইউনিয়নের সদস্য হয়ে যায়। আর তখন আয়ারল্যান্ড দেখতে পারে তাদের জন্য নতুন একটা অপরচুনিটি উন্মুক্ত হয়েছে। আসলে এই মেম্বারশিপের মানে ছিল আপনি প্রত্যেকটা মেম্বার কান্ট্রিতে আপনার মাল সেল করতে পারবেন, তবে ট্যাক্স দিতে হবে শুধুমাত্র একটা দেশে। আর এই সুযোগটাই আয়ারল্যান্ডের হর্তাকর্তারা সদ্ব্যবহার করার সিদ্ধান্ত নেয়। তারা এই লটার ফায়দা ওঠানোর সিদ্ধান্ত নেয়। আয়ারল্যান্ডের গভর্নমেন্ট অ্যানাউন্স করে বলে দেয় যে পরবর্তীতে ইউরোপে যারা ব্যবসা করতে চায় তারা যেন তাদের অফিস এনে আয়ারল্যান্ডে খোলে, কারণ এমনটা করলে তাদের থেকে খুবই কম ট্যাক্স নেওয়া হবে। আর তাছাড়া আয়ারল্যান্ডের গভর্নমেন্ট সাবসিডি দিবে তাদের বিজনেসকে গ্রো করানোর জন্য। আর তাছাড়া তাদের বিজনেসের জন্য যেই জমি দরকার সেই জমিও তারা খুবই কম দামে দিবে। আর এই অ্যানাউন্সটা শোনার পরে পৃথিবীর বড় বড় কোম্পানিগুলো তাদের হেড অফিস এবং তাদের অপারেশন আয়ারল্যান্ডে শিফট করা শুরু করে। ডেল, মাইক্রোসফট, ইন্টেল, বিআরের মতো বড় বড় কোম্পানিগুলো হাই ট্যাক্স রেট থেকে বাঁচার জন্য আয়ারল্যান্ডে তাদের অপারেশন শিফট করে নিয়ে আসে। ট্যাক্স ফ্রি সুবিধা, বিজনেস ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট এবং কঠিন ল অ্যান্ড অর্ডারের জন্য আয়ারল্যান্ড খুব সহজেই অনেক বেশি ফরেন ইনভেস্টমেন্ট পেয়ে যায়। আর এই ইনভেস্টমেন্ট এত বেশি ছিল যে মাত্র 10 বছরে, মানে 1990 থেকে 2000 সালের মধ্যেই আয়ারল্যান্ডের ফরেন ইনভেস্টমেন্ট 2.2% থেকে প্রায় 49.2%-এ চলে যায়। যেহেতু ট্যাক্স কম ছিল এই জন্য সবার স্যালারি একটু বেশি ছিল, মানুষের হাতে টাকা বেশি আসা শুরু করে দিয়েছিল। এই জন্য মানুষ বেশি বেশি খরচ করা শুরু করে দিয়েছিল, প্রোডাক্ট আস্তে আস্তে কমতে শুরু করেছিল, এই জন্য চাহিদাও বাড়তে শুরু করেছিল। এই জন্য ইকোনমি অ্যাক্টিভিটি দিন দিন বেড়েই যাচ্ছিল। এই পর্যায়ে আয়ারল্যান্ডের ইকোনমি সাউথ কোরিয়া এবং সিঙ্গাপুরের থেকেও বেশি গ্রো করছিল। এই জন্য এটাকে ক্যালটেক টাইগারও নাম দেওয়া হয়েছিল। 2008 সালের ফিনান্সিয়াল ক্রাইসিস আয়ারল্যান্ডকেও বিশাল বড় একটা ধাক্কা দিয়েছিল, তবে এইটার জবাব দিতে গিয়ে আয়ারল্যান্ড ট্যাক্স পুরোপুরি জিরো করে দিয়েছিল। আর এরপরে আর কি আয়ারল্যান্ড একটা বিশাল বড় লটারি পেয়ে গিয়েছিল। গুগল এবং ফেসবুকের মতো বড় বড় টেক জায়ান্টরা তাদের প্রফিটেবিলিটি ম্যাক্সিমাইজ করার জন্য তাদের হেডকোয়ার্টার আয়ারল্যান্ডে শিফট করে দিয়েছিল। পুরো দুনিয়া থেকে হাইলি কোয়ালিফাইড লোকগুলো জবের জন্য আয়ারল্যান্ডে আসা শুরু করে দিয়েছিল। আর আয়ারল্যান্ড হয়ে যাচ্ছিল ইউরোপের সিলিকন ভ্যালি। তবে এখন কোয়েশ্চেন আসে, কি এমন হয়ে গেল যে মাত্র 20 বছর পরে 17 থেকে 24 বছরের আয়ারল্যান্ডের প্রায় 70% নাগরিকই এখন আর আয়ারল্যান্ডে বাস করতে চায় না? আসলে এটার পেছনে মূলত 3টা কারণ আছে। প্রথম যেই কারণটা সেটা হচ্ছে রিয়েলিটিতে আয়ারল্যান্ড এতটাও ধনী দেশ না যতটা তার জিডিপিতে দেখানো হয়। জিডিপি পার ক্যাপিটা, এটা হচ্ছে যে কোনো দেশের ইকোনমিক গ্রোথকে ক্যালকুলেট করার একটা মাধ্যম। তবে এই জিডিপি ক্যাপিটার জন্যই অনেক অনেক দেশকে নানানভাবে ভুগতে হয়েছে। যদি আমরা আয়ারল্যান্ডের জিডিপি ক্যাপিটা দেখি তাহলে আমরা বুঝতে পারি যে এই দেশটা আসলেই অনেক ধনী একটা দেশ। তবে যদি আমরা রিয়েলিটিতে চেক করি অথবা বিভিন্ন স্ট্র্যাটেজিস দেখি তখন আমরা এই ব্যাপারটা বুঝতে পারবো যে আসলে আয়ারল্যান্ড এতটাও ধনী দেশ না যতটা তার জিডিপি শো করে। ফর এক্সাম্পল, যদি আমরা আয়ারল্যান্ডের অ্যাভারেজ স্যালারিটাকে দেখি তাহলে আমরা দেখতে পাবো ওয়েস্টার্ন কান্ট্রিগুলোর তুলনায় আয়ারল্যান্ডের অ্যাভারেজ স্যালারি খুবই কম। আয়ারল্যান্ডের অ্যাভারেজ স্যালারি নেদারল্যান্ড, বেলজিয়াম, এমনকি অস্ট্রেলিয়ার মতো দেশগুলোর চেয়ে অনেকটা কম। আর ইন্টারেস্টিংলি এই সমস্ত দেশের জিডিপি আয়ারল্যান্ডের অর্ধেকও না। আর যদি আমরা এমন করি হাউস হোল্ড ডিসপোজেবল ইনকামকে দেখি, যেটা কিনা এইটা শো করে যে আসলে মানুষের ইনকামের তুলনায় খরচ হওয়ার পরে তার কাছে কত টাকা সেভ হচ্ছে, তাহলে এখানেও আমরা দেখতে পাবো পুরো দুনিয়ায় আয়ারল্যান্ড আছে 17 নম্বরে। যেমন আমরা এটা ক্লিয়ারলি বুঝতে পারি যে আয়ারল্যান্ডের স্ট্র্যাটেজিক্স নিজেদের মধ্যেই ম্যাচ করছে না। খাতা কলম ও জিডিপির হিসেবে আয়ারল্যান্ড হচ্ছে পৃথিবীর সবচেয়ে ধনী দেশগুলোর মধ্যে একটা। তবে যদি আমরা ইন রিয়েলিটি দেখি অথবা আয়ারল্যান্ডের মানুষের স্ট্যান্ডার্ড অফ লিভিং চেক করি তাহলে আমরা দেখতে পাবো এখানের অবস্থা খুবই করুণ। আসলে এইটার পেছনের সবচেয়ে বড় যেই কারণ
সেটা হচ্ছে আয়ারল্যান্ডের জিডিপি আর্টিফিশিয়ালি ইনফেক্টেড। আসলে আয়ারল্যান্ডে যত বেশি ইকোনমি অ্যাক্টিভিটি হয়, সেই সমস্ত কাজগুলো হয় বিদেশি কোম্পানির দ্বারা, যারা কিনা বছর শেষে তাদের সমস্ত প্রফিটগুলো আয়ারল্যান্ড থেকে বাইরে বের করে নিয়ে যায়। ঠিক এমন করেই এই সমস্ত বড় বড় কোম্পানিগুলো বেশিরভাগই বিদেশি এমপ্লয় হায়ার করে। আসলে বড় বড় টেক কোম্পানিগুলোতে আইরিশ মানুষজনের পার্টিসিপেন্ট খুবই কম। এমনকি বেশিরভাগ আইরিশ মানুষজনই হয়তো কৃষিকাজ করে, নয়তো ক্যাশিয়ার, নয়তো সেলস, অথবা কোনো রিটেলের ম্যানেজার, অথবা মাইনিংয়ে কাজ করে। অ্যান্ড খুবই নর্মাল একটা ব্যাপার যে এই সমস্ত জায়গার স্যালারি টেক কোম্পানিগুলো থেকে খুবই কম হয়। আসলে বর্তমানে আয়ারল্যান্ডের অ্যাভারেজ যে স্যালারি, সেইটাও বেশিরভাগ ইনফেক্টেড হয়েছে বাইরে থেকে আসা কর্মীদের মাধ্যমে। কারণ তারা বেশি স্যালারি পায়, এই জন্য অ্যাভারেজের স্যালারিটা অনেক বেশি দেখানো হয়। কিন্তু যদি আমরা শুধু আইরিশ মানুষজনের অ্যাভারেজ স্যালারিকে চেক করি, তাহলে এইটার পরিমাণ অনেক অনেক বেশি কমে যাবে। যেখানে আমরা এটা ক্লিয়ারলি বুঝতে পারি যে আয়ারল্যান্ডের স্ট্যাটিস্টিক্স আর গ্রাউন্ড রিয়েলিটি পুরোপুরি ভিন্ন। আর শুধুমাত্র আয়ারল্যান্ডই না, এই সমস্যায় ভুগছে পৃথিবীর অনেকগুলো দেশ। যেমন ইন্ডিয়া ও বাংলাদেশের মতো দেশগুলোও ঠিক একই সমস্যায় ভুগছে। এখানে জিডিপি গ্রোথ অনেক বেশি হলেও এখানের মানুষের স্ট্যান্ডার্ড অফ লিভিং এবং ইনকামের খুব বেশি একটা গ্রোথ হচ্ছে না যতটা জিডিপির হচ্ছে। এই জন্য এখানের মানুষজনকে অনেক বেশি ভুগতে হচ্ছে। যার মানে এইটা আমরা ক্লিয়ারলি বুঝতে পারলাম যে যেখানে আইরিশ গভর্নমেন্ট এটা দেখানোর ট্রাই করছে যে তারা পুরো পৃথিবীর ধনী একটা দেশ, সেখানে তাদের রিয়েলিটি সম্পূর্ণ ভিন্ন। কারণ সেখানের মানুষের ইনকাম ও স্ট্যান্ডার্ড অফ লিভিং ইউরোপিয়ান সমস্ত কান্ট্রিগুলোর চাইতেও অনেক বেশি নিচে। আর শুধুমাত্র এই জন্যই আইরিশ 70% জনগণই এখন আর আয়ারল্যান্ডে বাস করতে চায় না। আর তাছাড়া এমন করেই আয়ারল্যান্ডের 2 নম্বর যে প্রবলেমটা, সেটা হচ্ছে হাউজিং প্রবলেম। আসলে কানাডা ও অস্ট্রেলিয়ার মতো আয়ারল্যান্ডও বিশাল বড় একটা হাউজিং প্রবলেমে ভুগছে। আসলে আয়ারল্যান্ডের পলিসি এতটাই জঘন্য যে সেখানে কনস্ট্রাকশন ডেভেলপাররা গিয়ে কনস্ট্রাকশন দাঁড়া করালেও সেটা তাদের জন্য খুব বেশি একটা প্রফিটেবল হয় না। আর এই জন্য পুরো আয়ারল্যান্ডে হয়েছে এটা, আয়ারল্যান্ডে ঘরের তুলনায় চাহিদা অনেক অনেক বেশি, যেটা ঘরের প্রাইসকে আকাশে নিয়ে গেছে। ঘরের ক্রাইসিসের জন্য পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে গিয়েছে যে বার্লিনে শুধুমাত্র একটা ঘর খালি হলে সেটাকে দেখার জন্য বিশাল লম্বা সিরিয়াল লেগে যায়। আর আয়ারল্যান্ডের সবচেয়ে বড় যে প্রবলেমটা, সেটা হচ্ছে তাদের ওভারক্রাউডেড হেলথ কেয়ার। আসলে আয়ারল্যান্ড থেকে বড় বড় ডক্টর বেড তো হয়, তবে তারা বেশি স্যালারি এবং ভালো স্ট্যান্ডার্ড অফ লিভিংয়ের জন্য বিভিন্ন ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে শিফট হয়ে যায় আর সেখানেই গিয়ে প্রফেশনালি সেটেল হয়ে যায়। এই জন্য যেই সমস্ত ডাক্তারগুলো আয়ারল্যান্ডে রয়ে যায়, তাদের উপরে এত বেশি পেশেন্টের প্রেশার চলে আসে যে তারা পেশেন্ট দেখে শেষই করতে পারে না। এই জন্য পেশেন্টদেরকে কয়েক মাস ধরে অপেক্ষা করতে হয় শুধুমাত্র ডক্টরের একটা শিডিউল নেওয়ার জন্য। যার মানে ওভারঅল বললে এইটাই বলতে হয় যে আয়ারল্যান্ডের লোক দেখানো বিশাল বড় ইকোনমি এবং তাদের ধনীত্বর যে বাহার, সেটা শুধুমাত্র একটা আর্টিফিশিয়াল ইনফেক্টেড জিডিপির উপরে দাঁড়িয়ে আছে, যেটা কিনা যেই কোনো সময় ক্রাশ করতে পারে। কারণ যখনই আয়ারল্যান্ড তাদের ট্যাক্স ফ্রি পলিসিকে রিভার্ট করে নতুন কোনো পলিসি ইন্ট্রোডিউস করবে, তখনই তাদের জিডিপি ক্রাশ করতে পারে। কারণ নর্মালি কোনো কান্ট্রি ট্যাক্স ফ্রি বা লো ট্যাক্সের মাধ্যমে খুব বেশি দিন সার্ভাইভ করতে পারে না। এমনকি মধ্যপ্রাচ্যের দেশগুলো বর্তমানে নানান ট্যাক্স পলিসি সামনে নিয়ে আসছে, কারণ তারা এটা খুব ক্লিয়ারলি বুঝতে পারছে যে খুব শীঘ্রই তাদের তেল শেষ হয়ে যাবে আর এটা লিথিয়াম এবং সোডিয়াম আয়রন দ্বারা রিপ্লেস হয়ে যাবে। এই জন্য যখনই আয়ারল্যান্ড তাদের ট্যাক্স বাড়াবে, তখন তাদের জিডিপি একেবারে মুখ থুবড়ে পড়বে আর সমস্ত বড় বড় কোম্পানিগুলো তাদের হোম কান্ট্রিতে শিফট হয়ে যাবে। আর যদি এইটা হয়, তাহলে আয়ারল্যান্ডের ইকোনমি পুরোপুরিভাবে মুখ থুবড়ে পড়বে। যার মানে এইটা আমরা ক্লিয়ারলি বুঝতে পারলাম যে লং টাইম সাকসেসের জন্য লোকাল ফ্যাক্টরিগুলো এবং লোকাল কোম্পানিগুলোতে খুব বেশি জোর দিতে হয়। কারণ যদি এমনটা না হয়, তাহলে ফরেন ইনভেস্টমেন্ট দিয়ে কোনো রকমে প্রথম দিকে সার্ভাইভ তো করা যায়, কিন্তু আসলে গ্রাউন্ড রিয়েলিটিতে খুব বেশি একটা পরিবর্তন আসে না। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। আমাকে কমেন্ট করে জানান যে এই বিষয়ে আপনার মন্তব্য কী। আর যদি আপনার কোনো ফ্রেন্ড পড়ালেখার জন্য আয়ারল্যান্ডে যাওয়ার চিন্তা করে, তাহলে তার সাথে এই ভিডিওটা শেয়ার করুন। আর আমাকে প্রথমবার দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।